আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, তারেক রহমানের সাথে সাক্ষাতে সার্জিও গড়। আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বিনিয়োগকারীরা, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। পোর্টগুলো 24 ঘন্টা খোলা রাখার উদ্যোগ। জ্বালানি সমস্যায় আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে। রাষ্ট্রপতির মনোনয়ন বিষয়ে আলোচনা হতে পারে। গুমের পর সন্ধান মেলেনি 250-র বেশি মানুষের। বন্দী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের টিএফআই সেল পরিদর্শনের চিফ প্রসিকিউটর। জুলাই মামলাগুলোর বিচার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ। আগামী সংসদ অধিবেশনে গুম প্রতিরোধে আইন জানালেন আইনমন্ত্রী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামের রাজনীতি নিয়ে ভারতের উপলব্ধিতে সন্তোষ প্রকাশ। এবং দেশকে অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই, মনে করেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগের বার্তা দিয়ে 3 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতে তিনি জানান, আগামী সপ্তাহেই ঢাকা আসছেন মার্কিন বিনিয়োগকারীরা। ওষুধ শিল্প এবং তথ্য প্রযুক্তি খাতে দুদেশের একযোগে অনেক কিছু করার আছে বলেও মনে করেন গড়। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ সফরের শেষ দিনে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাতে আসেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গড়। প্রায় আধা ঘণ্টা সরকার প্রধানের সাথে নানা বিষয়ে কথা বলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ এই দূত। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় প্রশংসা করেন প্রধানমন্ত্রীর। এ সময় তারেক রহমান মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানালে গড় তাঁকে জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সহযোগিতায় ইতিবাচক ওয়াশিংটন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও মানবিক সহযোগিতা অব্যাহত রাখায় সরকার এবং জনগণকে ধন্যবাদ জানান গড়। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন দূত বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। অনেক সম্ভাবনা আছে, যেমনটি আমরা আলোচনা করেছি। এখানে আসার ভ্রমণ সতর্কতাও শিথিল করা হয়েছে। আমেরিকানদের বাংলাদেশে আসতে উৎসাহিত করা হচ্ছে, পর্যটকের পাশাপাশি বিনিয়োগকারী হিসেবেও। তিনি আরও জানান, ঢাকার সাথে ব্যবসার পরিসর বাড়াতে প্রস্তুত ওয়াশিংটন। আগামী সপ্তাহেই মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছে। ফার্মাসিউটিক্যাল শিল্প ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে দুদেশের অনেক কিছু করার আছে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এদিকে এ বিষয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বাংলাদেশের সাথে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে, বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ এন্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা নতুন পর্যায়ে নেয়ার বিষয়ে গড় বেশ আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন, ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে
বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে শনিবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশের প্রথম সারির ব্যবসায়ীদের একাংশের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেছেন উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। জানান, বৈঠকে মূলত দীর্ঘমেয়াদে বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিরসনে বিস্তারিত আলোচনা হয়েছে। সামনের দিনে প্রাইভেট সেক্টরের প্রতি সরকারের নীতিগত সমর্থন থাকবে। আমদানি রপ্তানি আরও গতিশীল করতে পোর্টগুলো 24 ঘন্টা খোলা রাখার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান মাহদি আমিন। এ সময় দীর্ঘ ফ্যাসিবাদের কারণে রাষ্ট্রকাঠামো ঠিক করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের NBR বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রাইভেট সেক্টরের জন্য আমাদের সরকার থেকে পলিসি সাপোর্ট থাকবে। রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলার নেতাদের সাথে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে বিকেলে এই বৈঠক শুরু হয়। এতে দলের সাংগঠনিক অবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সহ নানা ইস্যুতে দলের জেলা নেতাদের মতামত শুনছেন প্রধানমন্ত্রী। সেই সাথে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত আছেন। এরপরই রাতে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক বসার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আজকের বৈঠকে রাষ্ট্রপতির মনোনয়ন বিষয়ে আলোচনা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং আগামী কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী তৌহিদ নিশান। যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিশান, বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক চলছে এ বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? সীমা, বিএনপি স্থায়ী কমিটির যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি এখনো শুরু হয়নি। তবে এখানে রাজশাহী বিভাগের জয়পুরহাট এবং নওগাঁ জেলার যে বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি মিটিং করছেন এবং সাংগঠনিক একটি মিটিং চলছে তাদের সাথে। এবং এই মিটিংটি শেষ হওয়ার পরেই এই বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠকটি সেটি শুরু হওয়ার কথা রয়েছে। এবং এই বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠকটি রয়েছে আজকের, সেই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই বৈঠকেই আমরা বিএনপির যে সিনিয়র নেতাকর্মী রয়েছেন তাদের কয়েকজনের জ্যেষ্ঠ নেতা কর্মীদের বরাতে জানতে পেরেছি যে আজকের এই বৈঠকে পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং সেই বিষয়গুলো আজকে রাষ্ট্রপতির নাম মনোনয়ন এবং নির্বাচন নিয়ে একটি চূড়ান্ত মিটিং হওয়ার কথা রয়েছে এবং সেখানে নির্ধারিত হতে পারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবে। এছাড়াও এই মিটিংয়ে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিএনপির সাংগঠনিক যেই ব্যাপারগুলো রয়েছেন এবং দেশের বর্তমান চলমান যেই রাজনৈতিক পরিস্থিতি সেই বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং ইতিমধ্যে এখানে বিএনপির স্থায়ী কমিটির যেই সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী এবং বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও এখানে উপস্থিত রয়েছেন। এবং এই রাজশাহীর বিভাগীয় পর্যায়ের, জেলা পর্যায়ের নেতৃবৃন্দর সাথে যেই মতবিনিময় সভাটি হচ্ছে এটি অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে এবং এটি শেষ হওয়ার পরেই সেই বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠকটি সেটি অনুষ্ঠিত হবে। এবং এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর এটি আসলে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির চতুর্থবারের মতো তার স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই চতুর্থ স্থায়ী কমিটির বৈঠকে বেশ গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং সেটি শেষ হওয়ার পর আমরা হয়তো সেখানে কি কথা হয়েছে এবং কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে পরবর্তীতে জানাতে পারবো। তো সে পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। সীমা। নিশান, আপনাকে ধন্যবাদ।
দর্শক, গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী তৌহিদ নিশান। আর কিছুক্ষণ পরেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হবে। গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো। দিন বা রাতের অধিকাংশ সময় বন্ধ থাকছে অনেক কারখানা। আর তাতে গত 10 দিনে $350 মিলিয়ন ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে উৎপাদনের অভাবে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার হারানোর কথা বলছেন ব্যবসায়ী নেতারা। সাভার ও আশুলিয়ার শিল্প কারখানা ঘুরে তরিক ইসলামের রিপোর্ট। আমি এখন রয়েছি আশুলিয়ার একটি স্পিনিং মিলে। আগে যেখানে শ্রমিকের কর্মযজ্ঞ এবং মেশিনের শব্দে মুখরিত থাকতো, এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। সারি সারি যন্ত্রপাতির এমন চিত্র দেখে মনে হতে পারে এটি বন্ধ কিংবা পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান। অথচ শুধুমাত্র গ্যাসের অভাবে অধিকাংশ সময় বন্ধ থাকে উৎপাদন কার্যক্রম। মুকুল হোসেন আশুলিয়ার একটি শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, গত কয়েকদিনের গ্যাস সংকটে তাদের উৎপাদন কমেছে প্রায় 75%। এদিকে পুরা মেশিন বন্ধ, ওই ফ্লোরে আছে ওই ফ্লোরে বন্ধ, পুরা বন্ধ। এদিকে ব্যাক সাইড এদিকে বন্ধ। আমাদের এখানে 240 ব্যাগ প্রোডাকশন হয়, সেখানে প্রোডাকশন হইলো 80 ব্যাগ থেকে 100 ব্যাগ, সর্বোচ্চ 110 ব্যাগ। প্রতিষ্ঠানটির মালিক জানান, কারখানা চালু রাখতে বিকল্প উপায়ে চলছে উৎপাদন। জ্বালানি সংকটে দীর্ঘমেয়াদে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে কথা বলেন এই ব্যবসায়ী। খুব সংকীর্ণ অবস্থা, লোকজন বসে আছে, কর্মচারীদের বসায় বসে টাকা দেওয়া হচ্ছে, কোনো প্রোডাকশন নাই। যে প্রোডাকশন হচ্ছে এটা দিয়ে পুরো মিলকে কভারেজ দেওয়া যাচ্ছে না। একটা সেকশন চালাই, একটা বন্ধ রাখি, একটা চালাই, একটা বন্ধ রাখি, এভাবে কিছু আমরা উৎপাদন করতে যাচ্ছি। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই মিলগুলো সার্ভাইভ করতে পারবে না। কারণ হচ্ছে আপনি জানেন এগুলো ইনভেস্টমেন্ট অনেক, ব্যাংকের লোন হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে। প্রোডাকশন কম হওয়া মানে ব্যাংকে ইন্টারেস্ট দিতে পারবো না। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ও রপ্তানি ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতা তুলে ধরেন বিকেএমই এর সভাপতি মুহাম্মদ হাতেম। উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই। বেতন না দিতে পারলে এক তো হলো আইনের ব্যত্যয়, শ্রমিক অসন্তোষ তৈরি হবে। আবার ওপর দিকে আমার বায়াররাও কিন্তু আবার যে এখন এত সচেতন বা এত কঠিন হয়ে গেছে যে আমি টাইমলি যখন বেতনটা দিতে পারছি না, তখন কিন্তু তারা আমার অর্ডার প্লেসিং বন্ধ করে দিচ্ছে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। চলমান সংকটে চাহিদার অনুপাতে সরবরাহ প্রায় 270 কোটি ঘনফুট। গত 21 জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় গ্যাস সরবরাহ দাঁড়িয়েছে চাহিদার অর্ধেক, প্রায় 200 কোটি ঘনফুটে। এখানকার ব্যবসায়ীরা বলছেন, দিন কিংবা রাত অধিকাংশ সময় গ্যাস ও জ্বালানির অভাবে বন্ধ রাখতে হচ্ছে তাদের এই শিল্প প্রতিষ্ঠান। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে বড় ক্ষতির আশঙ্কা করছেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, আশুলিয়া, সাভার। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সহ অসংখ্য মানুষকে কথিত আয়নাঘরে রেখে অমানবিক নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, যারা আয়নাঘরের আলামত নষ্ট করার চেষ্টা করেছেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। উত্তরায় র্যাব 1-এর টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, গুমের পর এখনও সন্ধান মেলেনি 250-র বেশি মানুষের। নিরপেক্ষতা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে ট্রাইব্যুনালের বিচার কার্য পরিচালনা করা হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। মনির হোসেন তপু রিপোর্ট। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে বছরের পর বছর নিরীহ মানুষকে ধরে নিয়ে র্যাবের কথিত আয়নাঘর বা টিএফআই সেলে অমানবিক নির্যাতন চালানো হতো। এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সেই অভিযোগের সত্যতা ও বাস্তব চিত্র বিচারিক প্রক্রিয়ার অংশ হিসাবে এবার সরাসরি পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি। শনিবার সকালে উত্তরায় র্যাব 1-এর টিএফআই সেল পরিদর্শনে আসেন তারা। সাথে ছিলেন মানবাধিকার কর্মী ও গুম হওয়া পরিবারের সদস্যরাও। পরিদর্শনে ছোট বড় 22টি কক্ষের অস্তিত্ব পাওয়া যায়, যেখানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখার অভিযোগ রয়েছে। এখানকার নিচের কক্ষগুলোকে বলা হতো ডেড সেল। হাত চোখ বেঁধে দিনের পর দিন অত্যাচার করা হতো বন্দীদের। আইনে 24 ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিদের আদালতে হাজির করার কথা থাকলেও তা তোয়াক্কা করতেন না নির্যাতনকারীরা।
পরিদর্শনে এসব বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিচারিক নথিতে বাস্তব অবস্থা যুক্ত করা, তদন্ত ও বিচার কার্যকে আরও স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্মত করতেই এই জুডিশিয়াল ভিজিট। প্রসিকিউশনের দাবি, এটি কোনো রূপকথা নয়, বরং জাতির সামনে গুম ও নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ ধাপ। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় 250-র অধিক যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। তিনি আরও বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান সহ অসংখ্য মানুষকে এই আয়নাঘরে রেখে নির্যাতন চালানো হয়েছে। সেখানে ভিকটিমদের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার আরমান, তাকে ওখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে আমরা যে রুমটি আমরা অনুমান করেছি, সেই রুমটাও কি আমরা দেখেছি, সেই রুমটার সন্ধানও আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। গুমের তদন্ত করছে পুলিশ, আর পুরো প্রক্রিয়ায় নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আগামী শনিবার ডিজিএফআই-এর জয়েন্ট ইন্টিগ্রেশন সেল পরিদর্শন করা হবে বলে জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী সংসদ অধিবেশনে উঠছে গুম প্রতিরোধে মানবাধিকার কমিশন আইন। এ বিষয়ে সচিব কমিটির বৈঠকও শেষ হয়েছে। বিকেলে রাজধানীতে আইন পেশায় নিযুক্তদের বেসিক মেডিয়েশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মন্ত্রী বলেন, আইন দুটিতে অনেক কিছুই সংযোজন করা হয়েছে। মানুষের কণ্ঠরোধ করতে চায় না মন্তব্য করে তিনি বলেন, তড়িঘড়ি করে নয়, অধিকতর যাচাই বাছাই করে সাইবার আইন করা হবে। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার নিয়ে আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কথা বলতে পারেন না, তা দিল্লি বুঝতে পেরেছে। এ সময় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে প্রশ্নেরও জবাব দেন আসাদুজ্জামান। 3-4টা সেশনে কনসালটেশন করে ফাইনাল স্টেজ করে আমরা এখন সচিব কমিটির সভাও শেষ করেছে। আশা করছি নেক্সট ক্যাবিনেট মিটিং না হলেও তারপর পরের ক্যাবিনেট মিটিংয়ে যাবে, বাট নেক্সট সেশনেটা আমরা আনবো, এই বিষয়ে আমরা কাজ করছি। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কি করতে পারেন কি পারেন না, সে কোথায় আছেন, সে রাষ্ট্রের দায়িত্ব কি, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের তো কমন ল সিস্টেম আছে। ওনাদের যে পেনাল কোডের, আমাদের পেনাল কোড, ওনাদের সিআরপিসি, আমাদের সিআরপিসি মোর অর লেস কাছাকাছি। তো সেখানে কি করতে হবে সেটা আমাদের থেকে ওনারা ভালো জানেন। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় 2024 সালের সেপ্টেম্বরে। এরই মধ্যে 6 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পুলিশ প্রধান, জাসদ সভাপতি ইনু সহ 62 জনকে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলমান রয়েছে আরও প্রায় 40টি মামলা। আগামী 1 বছরের মধ্যেই জুলাই সংশ্লিষ্ট সব মামলার বিচার কাজ শেষ হবে বলে আশাবাদী চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে এজন্য ট্রাইব্যুনালের সংখ্যা এবং প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় জনবল বাড়ানো জরুরি বলে জানান তিনি। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের বিচারের সবশেষ অবস্থা জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 24 জুলাইয়ে ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালায় পুলিশ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সংঘাতে নিহতের সংখ্যা 1400, যদিও সরকারের হিসেবে এ সংখ্যা প্রায় 850। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় 25,000। শেষ পর্যন্ত 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই মানবতা বিরোধী অপরাধে প্রথম মামলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শুরু হয় ভুক্তভোগীদের একের পর এক অভিযোগ দায়ের। ট্রাইব্যুনালে 200-এর বেশি অভিযোগ জমা পড়ে শেখ হাসিনার বিরুদ্ধে। সব মিলিয়ে তদন্ত সংস্থায় অভিযোগ রেজিস্ট্রিভুক্ত হয় 590টি। যাচাই বাছাই শেষে 590টি অভিযোগ একীভূত করে 109টিতে আনা হয়। এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনেও আনা হয়েছে কিছু প্রয়োজনীয় সংশোধনী।
প্রথমে টিনশেড ভবনে বিচার কাজ শুরু হলেও ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার শেষে সেখানে স্থানান্তর করা হয়। পরে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হয় আরও একটি। 17 অক্টোবর বিচার কাজ শুরুর দিনেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ শীর্ষ পর্যায়ের মোট 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে গত বছরের 25 মে শুরু হয় জুলাইয়ে মানবতাবিরোধী প্রথম মামলার বিচার কাজ। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় হইতেন আপনি, আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। হত্যার হুমকির ওই ফোনালাপের সূত্র ধরে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এটি পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায়। এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। জুলাইয়ে মানবতাবিরোধী মামলার প্রথম রায় ঘোষণা করা হয় গত বছরের 17 সেপ্টেম্বর। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। এ পর্যন্ত 6টি মামলার রায়ে সাজা দেয়া হয়েছে 62 জনকে। এদের মধ্যে 16 জনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। পলাতক রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 42 জন। সবচেয়ে সন্তুষ্টির জায়গা, প্রাপ্তির জায়গা যে আমরা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আত্মার প্রতি আমরা সম্মান জানিয়ে এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত এবং বিচারের প্রক্রিয়া আমরা হাতে নিয়েছি এবং ইতিমধ্যে আমরা 6টা মামলার জাজমেন্ট হয়েছে। আগামী বছরের আগস্টের আগেই জুলাইয়ে মানবতাবিরোধী সব মামলার বিচার শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। জুলাই সংক্রান্ত যত মামলা আছে সেগুলোর রিপোর্ট সম্পন্ন করা এবং বিচার সম্পন্ন করা আগামী 1 বছরের মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করব যে জুলাই মামলা যাতে আর এটা নিয়ে যেন বছরের পর বছর না যায়। তবে বিচারের মাধ্যমে দায়বদ্ধতা নিশ্চিতের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা যৌক্তিক সময়ে শেষ করতে বাড়াতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ও জনবল। আমরা 20 জন প্রসিকিউটর, আমরা কিন্তু একদিকে প্রসিকিউশনে কোর্টে আমরা দায়িত্ব পালন করি, পাশাপাশি ইনভেস্টিগেশনেও আমাদের পার্ট টাইম আমাদের ইনভেস্টিগেশনে আমাদের সময় দিতে হয়। এই প্রসিকিউশন সংখ্যা অবশ্যই বাড়াতে হবে এবং আমাদের ইনভেস্টিগেশনে আমাদের যারা পুলিশ কর্মকর্তারা যারা কাজ করছে, এই 22 জন দিয়ে সারা বাংলাদেশের ইনভেস্টিগেশন আপনি শেষ করতে পারবেন। খুব সঙ্গত কারণেই ইনভেস্টিগেশন এজেন্সিতে আমাদের পুলিশের ইনভেস্টিগেটিং অফিসারের সংখ্যা বাড়াইতে হবে, প্রসিকিউটরের সংখ্যা বাড়াইতে হবে, ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়াইতে হবে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার এখন শুধু কয়েকটি মামলার রায়ে সীমাবদ্ধ নয়। গত 17 বছরের অপশাসনে মানবতাবিরোধী অপরাধের সব অভিযোগের আইনগত নিষ্পত্তি এখন বিচার প্রক্রিয়ার মূল লক্ষ্য। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আন্দোলনের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, প্রয়োজনে হার্ডলাইনে যাবে সরকার। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীতে মন্ত্রী এসব কথা বলেন। ওদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জুলাই যোদ্ধা নামে কিছু মানুষ অরাজকতা করছে। এভাবে চলতে থাকলে এই গোষ্ঠীটি একদিন আস্তাকুড়ে নিক্ষেপ হবে। ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ প্রতিযোগিতায় কথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, একটি গোষ্ঠী ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চালাচ্ছে। তরিক ইসলামের রিপোর্ট। সংগ্রামে বৃদ্ধ ছিল, তরুণ ছিল, মায়ের কোলে। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় শীর্ষক ছায়া সংসদ প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজধানীর তেজগাঁয়ের এফডিসিতে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় গণ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা।
আওয়ামী লীগ একটা গালিতে রূপান্তরিত হয়েছে মানে স্পিকার। আমরা বলছি রাজনৈতিক পরাজয়ের চেয়ে বড় ক্ষতি হয়েছে সামাজিক পরাজয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এড়াতে পারে না। এই জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটি হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনা এড়াতে পারে না। প্রত্যেকটি হত্যাকাণ্ডেই তার ইশারা হয়েছে। আমরা যতগুলি ফোনালাপ এখন পাচ্ছি, প্রত্যেকটি ফোনালাপে আমরা দেখতে পাচ্ছি তার নির্দেশনা, তার নির্দেশ এবং তার নির্দেশ প্রতিপালন যারা করেছেন তারা কিন্তু অবিচারে গুলি করে আজকে এই জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে কারণে আওয়ামী লীগের জুলাই হত্যাকাণ্ডের দায়ে রাজনৈতিক, সামাজিক, নৈতিক সর্বদিক থেকেই তাদের পরাজয় আমরা ঘটেছে বলতে পারি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, জুলাই আন্দোলনে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে। জুলাই গণহত্যা জেনোসাইডের পরে তাদের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে। রাজনৈতিক পরাজয়ের মাধ্যমে তাদের সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নৈতিক সমস্ত কিছুর পরাজয় ঘটে গিয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনোভাবেই জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেয়া হবে না। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য দেশি বিদেশি শক্তি নানা রকম তৎপরতা চালাচ্ছে। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য সরকারকে, বিরোধী দলকে, তরুণদের দলকে নানাভাবে তারা পায়তারা করে তাদের ফাঁদে পা দেওয়ানোর জন্য চেষ্টা করছে। আমি মনে করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাইয়ের যে ঐক্য, জুলাইয়ের চেতনাকে আমরা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে আগামী দিনের রাজনীতিটি পরিচালনা করতে হবে এবং এই গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি আমরা যারা ছিলাম, আমাদের যত আমাদের মাঝে বিভেদ তৈরি হবে তত কিন্তু আওয়ামী লীগের জন্য সুযোগটা তৈরি হবে রাজনৈতিকভাবে ফিরে আসার। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল গণবিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। দীর্ঘ 16 বছরের শাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ 2024 সালের 1 আগস্ট যেন বিস্ফোরিত হয়েছিল রাজপথে। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি, শিক্ষক নাগরিক সমাজের প্রতিবাদ, ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি আর সাধারণ মানুষের রাজপথে নেমে আসা সব মিলিয়ে বদলে যেতে শুরু করে দেশের রাজনৈতিক বাস্তবতা। আর আন্দোলনের দায় চাপিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করে সরকার। ঘটনাবহুল সেই 1 আগস্টই যেন শুরু করেছিল আওয়ামী লীগের পতনের শেষ কাউন্টডাউন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। একদিকে রাজপথে প্রতিবাদের ঢেউ, অন্যদিকে রাষ্ট্রীয় দমন পীড়নের চাপ। জুলাই জুড়ে বাংলাদেশ দেখেছে এক অভূতপূর্ব গণ আন্দোলন। আর 1 আগস্ট এসে সেই আন্দোলন নেয় নতুন মোড়। সরকারের কঠোর অবস্থান, গ্রেফতার, হামলা আর প্রাণহানির ভয় উপেক্ষা করে রাজপথে নামে হাজারো মানুষ। শিক্ষার্থী থেকে শিক্ষক, অভিভাবক থেকে সংস্কৃতিকর্মী, ধীরে ধীরে যুক্ত হতে থাকে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পালিত হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। 1 আগস্ট রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ। দেশব্যাপী শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, গ্রাফিতি অঙ্কন, মশাল মিছিল সহ নানা কর্মসূচি চলে। শোক আর প্রতিবাদের মধ্য দিয়ে নতুন প্রজন্ম জানিয়ে দেয়, স্মৃতি মুছে ফেলা যাবে না। শিক্ষার্থীদের ওপর সহিংস আচরণ বন্ধ ও তাদের নিরাপত্তার দাবিতে রাজপথে নামেন শিক্ষক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে পরিণত হয় সর্বস্তরের মানুষের প্রতিবাদে। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা,
ক্রমেই বাড়তে থাকা জনচাপের মুখে এদিন ডিবি কার্যালয় থেকে মুক্তি দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। একই দিনে আন্দোলনের পেছনে জামাত ও ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততার অভিযোগ তুলে নির্বাহী আদেশে সংগঠন দুটিকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। কিন্তু তখনও স্পষ্ট ছিল না মাত্র 4 দিনের মধ্যেই বদলে যাবে রাজনৈতিক দৃশ্যপট, পতন ঘটবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। তখনও কঠোর অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল সরকার। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড চালিয়েছে। অন্যদিকে রাজপথে বাড়তে থাকে ছাত্র জনতার উপস্থিতি, আর ক্ষমতাসীন দলের মাঠ পর্যায়ের দুর্বলতায় স্পষ্ট হতে থাকে পরিবর্তনের আভাস। 2024 সালের 1 আগস্ট তাই শুধু একটি দিন নয়, এটি ছিল ইতিহাসের এক সন্ধিক্ষণ, যেদিন শুরু হয়েছিল এক দীর্ঘ স্বৈরশাসনের শেষ অধ্যায়ের কাউন্টডাউন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তার আশেপাশের কিছু লোক দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানী মহাখালীতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিলে একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, সংবিধান সংশোধন নয়, সংবিধানের পুরো কাঠামো সংস্কার করতে হবে, নইলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জামায়াত ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ের মাধ্যমে সারা দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করবে বলে আশাবাদী মিয়া গোলাম পরওয়ার। এবারে অর্থ সংবাদ। স্টান ব্যাংক পিএলসি, ইবিএল ও বিকাশের যৌথ উদ্যোগে বিকাশ অ্যাপে চালু হলো ডিজিটাল এফডিআর সেবা। দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাজধানীতে ইবিএল এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে যৌথভাবে এই সেবার ঘোষণা দেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। এখন থেকে বিকাশ গ্রাহকরা কোনো ব্যাংক শাখায় না গিয়ে এবং কাগজপত্র জমা না দিয়েই সরাসরি বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ইবিএল এফডিআর খুলতে পারবেন। এই উদ্যোগের উদ্দেশ্য হল নির্ভরযোগ্য সঞ্চয় সেবা আরও সহজলভ্য করার মাধ্যমে মফস্বল ও গ্রামীণ জনগোষ্ঠী সহ দেশের সকল মানুষকে একটি শীর্ষস্থানীয় ব্যাংকে সুবিধাজনকভাবে সঞ্চয় করতে সহায়তা প্রদান। পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে আগামী 2 আগস্ট থেকে প্রতি রবি ও সোমবার রাত 9:20 এটিএন বাংলার পর্দায় প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক রক্তের বন্ধন। এ উপলক্ষে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ বলেন, দর্শকদের আবারও পারিবারিক নাটকের প্রতি আগ্রহী করে তুলতে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধকে প্রাধান্য দিয়ে নাটক নির্মাণের আহ্বান জানান। ডেপুটি হেড অব মার্কেটিং শফিকুল ইসলাম বলেন, দর্শক টানতে সামাজিক ও পারিবারিক গল্পভিত্তিক নাটকের ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পরে কেক কেটে মেঘ হিম পরিচালিত নতুন ধারাবাহিক নাটক রক্তের বন্ধনের উদ্বোধন করেন কলাকুশলীরা। নাটকটি দর্শকদের ভালোবাসা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তারা। এবারে খেলার খবর। বিশ্ব ফুটবলকে ঐক্যবদ্ধ রাখার দোহাই দিয়ে শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বজুড়ে তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার তাগিদ দিয়েছে এএফসি। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। তারেক রহমানের সাথে সাক্ষাতে সার্জিও গর। আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বিনিয়োগকারীরা। গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা।
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। পোর্টগুলো 24 ঘন্টা খোলা রাখার উদ্যোগ। জ্বালানি সমস্যায় আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে। রাষ্ট্রপতির মনোনয়ন বিষয়ে আলোচনা হতে পারে। গুমের পর সন্ধান মেলেনি 250-র বেশি মানুষের। বন্দী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের টিএফআই সেল পরিদর্শনে চিফ প্রসিকিউটর। জুলাই মামলাগুলোর বিচার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ। আগামী সংসদ অধিবেশনে গুম প্রতিরোধে আইন জানালেন আইনমন্ত্রী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির রাজনীতি নিয়ে ভারতের উপলব্ধিতে সন্তোষ প্রকাশ। এবং দেশকে অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই মনে করেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।